নমস্কার বন্ধুরা, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড। আজকের আমাদের এপিসোডের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদানি এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক। আপনারা অনেকেই নিশ্চয়ই ডন সিনেমাটা দেখেছেন। অমিতাভ বচ্চনের ডন, শাহরুখ খানের ডন। কোনটা কে বোঝা খুব মুশকিল ছিল। এটা শেষ পর্যন্ত দর্শকরা টান টান উত্তেজনায় আসল ডন কোনটা নকল ডন কোনটা এটা বুঝতেই পারে না। সিনেমার মূল বিষয় সেটাই। তো অ্যাকচুয়ালি কে গৌতম আদানি আর কে নরেন্দ্র মোদী, এই পুরো ব্যাপারটাই আমার কাছে এবং আমার মতো অনেক সাংবাদিকের কাছে কিন্তু গুলিয়ে গিয়েছে। তার এইটা অন্যতম কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী তার জন্মদিন 17ই সেপ্টেম্বর, তার ঠিক আগে 16ই সেপ্টেম্বর রাতে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট নির্দেশ জারি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোর্টাল, এমনকি যারা ভারত বিখ্যাত ইন্টারন্যাশনাল বিখ্যাত, তাদের যে বিভিন্ন ইউটিউবের ভিডিও সরিয়ে দিতে বলে যেগুলো আদানি সংক্রান্ত। সে তালিকা দীর্ঘ। তালিকায় মূল লক্ষ্য ছিলেন সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, কিন্তু সেই সঙ্গে ধ্রুব রাটে, রবিশ কুমার, অজিত অঞ্জুম থেকে শুরু করে ওয়ার, নিউজ লন্ড্রি, সবার বিভিন্ন ওয়েব পোর্টাল থেকে যে ইন্টারভিউগুলো আদানির বিরুদ্ধে সেগুলো সরিয়ে দেওয়ার নির্দেশ জারি করে। নির্দেশের কারণ একটি মানহানি মামলা রোহিণী কোর্টে, দিল্লির যে সিভিল কোর্ট, সেখানে পরঞ্জয় গুহঠাকুরতা, আবির দাশগুপ্ত প্রমুখের বিরুদ্ধে হয়েছিল, তার একটা রায়কে কেন্দ্র করে। অর্থাৎ নরেন্দ্র মোদী তার জন্মদিনের প্রাক্কালে গৌতম আদানিকে এমন একটি বিষয় উপহার দিলেন যে ভারতের কোনো সংবাদ মাধ্যম গৌতম আদানির সঙ্গে কোনো আলোচনা সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না, লিখতে পারবে না, তার দুর্নীতি নীতি নিয়ে বলতে পারবে না। সেই ভয়টা ভয়ঙ্করভাবে দেখিয়ে দেওয়া হলো, বিশেষ করে মেন স্ট্রিম মিডিয়ার বাইরে যারা স্বাধীনভাবে মিডিয়া চালায় তাদের কাছে। কারণ মেন স্ট্রিম মিডিয়া আদানির যে বিজ্ঞাপন দেন তার জন্য মেন স্ট্রিম মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে চুপ করে থাকে। অন্যদিকে আদানির হাতে একাধিক চ্যানেল রয়েছে, এনডিটিভির মতো কোম্পানিকে আদানি কিনে নিয়েছে, তার সাথে আদানির হাতে নিউজ এজেন্সি আছে। সুতরাং আদানি পুরোপুরি যাতে গ্যাগ করে ফেলে আদানি সংক্রান্ত বিষয়, তার জন্য ভারত সরকার বা নরেন্দ্র মোদী তার জন্মদিনে একেবারে নরেন্দ্র মোদীর হাতে উপহার তুলে দিলেন। আমি এই ব্যাপারে বিস্তারিত আসবো। আজকে আলোচনার দুটো ভাগ, আপনারা একটু মন দিয়ে ভিডিওটা পুরোটা শুনবেন। যারা ইন্টারেস্টেড তাদেরকেই আমি অনুরোধ করব, যারা খুব ইন্টারেস্টেড নন তাদেরকে ভিডিওটা স্কিপ করে যেতে বলবো অনেকটাই। কারণ না শুনলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না, বিষয়টির একটু গভীরে ঢুকতে হবে। আর সেই সঙ্গে এটা বলবো, ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা সকলেই জানেন যে নরেন্দ্র মোদীর উত্থান আর গৌতম আদানির উত্থান প্রায় একই সঙ্গে। কারণ তার প্রাইভেট জেটে ঘুরেই 2014 সালের ইলেকশন ক্যাম্পেইন করেছিলেন নরেন্দ্র মোদী। এবং তারপর নোটবন্দি, তাতে আদানির সাম্রাজ্য আরও বেড়ে যায়। করোনার সময় আদানির ব্যবসায়িক ভলিউম আরও বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসে যেটা অবিশ্বাস্য জায়গা। কিন্তু ঠিক এই মুহূর্তে বিতর্কটা নতুন করে কেন দানা বাজছে, তার কারণ হচ্ছে গত দেড় মাসের মধ্যে সারা ভারতের বিভিন্ন রাজ্যে এই গৌতম আদানির কোম্পানিকে অলরেডি নরেন্দ্র মোদীরা ভারতের অন্তত গোটা দশেক বন্দর এবং 6-7টি বিমানবন্দর দিয়ে দিয়েছে অলরেডি, আরও অন্য ইনফ্রাস্ট্রাকচারও দিয়েছে। আপনারা সকলেই সেগুলো জানেন, বিস্তারিত আলোচনা হয়েছে, আপনারা একটু সার্চ করলেই দেখতে পাবেন। কিন্তু ভারত সরকার ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে থার্মাল পাওয়ার অর্থাৎ ফসিল ফুয়েল জ্বালানোর কথা কমিয়ে দেওয়ার কথা বললেও একের পর এক পাওয়ার প্ল্যান্টের জন্যে এই গৌতম আদানিকে জমি দেওয়া শুরু করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। সাধারণ মানুষকে সেই জমি থেকে উচ্ছেদ করে, কখনো বাগান দখল করে, কখনো বেআইনিভাবে জঙ্গল কেটে
এবং সেই নিয়ে কোথাও কোনো আলোচনা করা যাবে না। এবং গৌতম আদানি তার বা তার পিতা পিতামহের পকেট থেকে টাকা দিয়ে করছে না, পুরোটাই করছে ব্যাংক লোন, অল্প তার সামান্য টাকা, সেই সঙ্গে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন সেইখান থেকে টাকা নিয়ে একের পর এক। সুতরাং এই নিয়ে যাতে কোনো আলোচনা কোথাও কিছু না হয়, সামনে বিহারের ইলেকশন, সামনে আসামের ইলেকশন, এরপর পশ্চিমবঙ্গের ইলেকশন তো আছেই, এই গ্যাপ করা প্রথম অংশ যেটা বললাম তার অন্যতম কারণ আমার এটাই মনে হয়েছে। বিষয়টি একটু বিস্তারিত বলি, এক এক করে আসি। আসামের ধুবড়িতে, যেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, আদানির স্বার্থে 20,000 মানুষকে কিছুদিন আগে 5,000 পরিবারকে উৎখাত করা হয় প্রায় 5,000 বিঘা থেকে, যেটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। সেখানে নাকি আদানি পাওয়ার প্ল্যান্ট করবে 3,400 মেগাওয়াটে, 3 দিনের নোটিশে, অনলি 3 days নোটিশ। বাড়ি ভেঙে, শুধু নয়, মসজিদ ভেঙে, মাজার ভেঙে, মন্দির ভেঙে, স্কুল ভেঙে, পঞ্চায়েত অফিস ভেঙে আদানিকে জমি দেওয়া হয়েছে এবং ক্ষতিপূরণ হিসেবে প্রাইমারিলি 20-30,000 50,000 টাকা করে দেওয়া হয়েছে। কারণ অ্যাডভান্টেজ আসাম 0.2 অর্থাৎ 0.2 যেটা এখন বলা হয় খুব কায়দা করে ইংলিশাইজ বা ইংরেজিতে, সেইটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা পেট প্রজেক্ট। সেখানে নাকি আদানি বলেছে আমি 50,000 কোটি বিনিয়োগ করব এবং ওই জমিটাই চাই, কারণ এটা নদীর ধারে উঁচু জমি, যে জমিতে প্রায় 50-60 বছর ধরে পাট্টা নিয়ে মানুষ বসেছিল, তাদেরকে বেঘর করে দেওয়া হয়। এরা অধিকাংশই মুসলিম ছিল, যে নিয়ে আমি অতীতে ভিডিও করেছি। কি বলা হয়েছে না, আদানি সেখানে পাওয়ার প্ল্যান্ট করবে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তার সঙ্গে কিছু সোলার পাওয়ার প্ল্যান্টও বসাবে, যেটা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে ভারত সরকার আন্তর্জাতিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে। এরপরে আমরা দেখলাম এই অক্টোবর মাস থেকে বিহার ইলেকশন শুরু হয়ে যাবে, তার আগে মাত্র 1 টাকার বিনিময়ে বিহারের ভাগলপুরে 1020 একর জমি আদানিকে দিয়ে দেওয়া হলো। সেখানেও নাকি পাওয়ার প্ল্যান্ট করবে, যেখানে 10 লাখ আম এবং লিচু বাগান আছে, সেগুলো শেষ করে দেওয়া হবে। এবং এই পাওয়ার প্ল্যান্ট তৈরির জন্যে এই 1 টাকায় 33 বছরের লিজ দেওয়া হয়েছে। 26,400 কোটি টাকা আদানিকে ঋণ নিতে হবে, ব্যাংক লোন বা অন্যভাবে। আদানি নিজের পকেটের টাকায় করছে না, এই 26,400 কোটি টাকা। এছাড়া আরো কিছু আদানি গ্রিন এনার্জি আছে, অর্থাৎ যেগুলোকে সোলার প্ল্যান্ট বলা হয়, তার জন্য আরো 10,000 কোটি টাকা। অর্থাৎ একটা গেল আসাম, একটা গেল বিহার, এরপরে মহারাষ্ট্রের একইভাবে গড়চিরৌলিতে পাওয়ার প্ল্যান্টের জন্য কয়লা খনি দেওয়া হয়েছে এবং সেখানে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। আদানির মধ্যপ্রদেশে অলরেডি তাকে খনি দিয়ে দেওয়া হয়েছে, 3,500 একর জমির গাছ কাটছে পাওয়ার প্ল্যান্ট করবে বলে। ছত্তিশগড়ে হাসদেও জঙ্গল দিয়ে দেওয়া হয়েছে, তার নিচে কয়লা খনি রয়েছে। সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। শুধু নিজের পরিবার না, আদানি, গৌতম আদানি বা তার পরিবার না, তার আত্মীয়দের পরিবার, যেরকম ধরুন ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ভদোদরার কোম্পানি, যেটা 2022 সালেও দেউলিয়া ছিল, তারা পাওয়ারের কেবল এবং ট্রান্সমিশনের কাজ যে করে বানায়, সেটা আদানি কিনে নিয়েছে। এটা কার কোম্পানি? এর প্রমোটার হচ্ছেন রমনলাল শাহ, যিনি আদানির বোন, গৌতম আদানির বোন প্রীতি শাহকে বিয়ে করেছেন। এবং এই কোম্পানি অদ্ভুতভাবে বলেছে তার রেভিনিউ টার্গেট 2030 সালের মধ্যে 10,000 কোটি টাকা হবে। কি বুঝলেন? 2022 সালে যে কোম্পানি দেউলিয়া ঘোষণা হয়ে গেছিল, ব্যাংকে লোন শোধ করতে পারছিল না, তারা নাকি 10,000 কোটি টাকা 2030 সালের মধ্যে লাভ করবে, কারণ আদানি গোষ্ঠী এর মধ্যে ঢুকে গেছে। আপনারা জানেন ধারাবিবস্তি ভেঙে দিয়ে উন্নয়ন করা হবে। মহারাষ্ট্র গভর্নমেন্টে ক্ষমতা আসার পরেই দেবেন্দ্র ফডনবিস, সুনীল সিন্ধেরা বলেছেন, এবং সেখানে এই ধারাবির উন্নয়নের জন্য যদিও বিক্ষোভ হচ্ছে, কল্যাণে সিমেন্ট গ্রাইন্ডিং ফ্যাক্টরি বসানো হয়েছে জনবহুল এলাকার মধ্যে। সব মিলিয়ে
আদানি পাওয়ার কোম্পানি, যে পাওয়ার কোম্পানি 2021 সালে লস মেকিং ছিল, 2024 সালে বলছে 24,000 কোটি টাকা নাকি সে লাভ করেছে, সেই পাওয়ার কোম্পানি নাকি 70,000 কোটি টাকা প্রফিট করবে আগামী 5 বছর বাদে। এমন ভাবুন, 70,000 কোটি টাকা প্রফিট করবে। এখন টাকাটা কে দিচ্ছে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এই আদানি তার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্যে, অর্থাৎ সোলার পাওয়ার প্ল্যান্ট করার জন্যে প্রায় 27,000 কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংক বা অন্য থেকে। গ্রিন এনার্জি করার জন্যে 10,000 কোটি টাকা নিচ্ছে ব্যাংক বা অন্য জায়গা থেকে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ভারত সরকারের, সেখান থেকে লোন নিচ্ছে। রুরাল অর্থাৎ গ্রামীণ ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, সেখান থেকে লোন নিচ্ছে। অর্থাৎ সরকারি লোন মাছের তেলে মাছ ভেজে তারা লাভ করবে, তার জন্য তাদের বিনা পয়সায় জমি দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য তাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য তাদেরকে খনি দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য জঙ্গল কেটে দিতে বলা হচ্ছে, আমবাগান কেটে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে বছর 3 আগে গোড্ডায় যে এসইজেড হয়েছে, তার পাওয়ার প্ল্যান্টে ট্রান্সমিশন লাইন যাবে বলে আমাদের মুর্শিদাবাদ জেলার কিভাবে আমবাগান এবং লিচু বাগানের গাছ কাটা হয়েছিল। এবং তখন যিনি কংগ্রেসের সাংসদ ছিলেন বা বিরোধী দলনেতা, তিনিও এর বিরোধিতা করেননি। অধীর চৌধুরী বলেছিলেন এটা বৈদেশিক ব্যাপার। আসিফ বলে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক নেতা, তিনি প্রতিবাদ করেন এবং পুলিশ তার বিরুদ্ধে কেস করে, কারণ তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে আদানির একটা মাখো সম্পর্ক চলছিল। আদানি ডিপ সি পোর্ট, সেখানে পশ্চিমবঙ্গে যেটা হবে দীঘার উপকূলে তাজপুরে, সেখানে বলেছিল বিনিয়োগ করবো, আরও সব নানা রকম বিনিয়োগের ব্যাপার ছিল। তার জন্য পশ্চিমবঙ্গে আমবাগান লিচু বাগান কাটা হয়েছিল। বিহারে সেইভাবে 10 লক্ষ আমবাগান লিচু গাছ আম গাছ কেটে দেওয়া হচ্ছে ভাগলপুরে, যেটা শুধু ভারতের বিভিন্ন জায়গায় নয়, বিদেশে পর্যন্ত রপ্তানি হয়। কৃষকরা কি করবে ভোটের আগে বুঝতেই পারছে না, আপাতত জমি দিয়ে দেওয়া হয়েছে। কারণ প্রজেক্ট গভর্নমেন্টের সাথে একবার চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলে নতুন সরকার যদিও বা আসে, যদি বা আরজেডি কংগ্রেস আসে, তাহলেও কিছু করা যাবে না। এবং সেখানে যে পাওয়ার তৈরি হবে, সেই পাওয়ার আবার প্রায় 6.5 টাকা 7 টাকা পার ইউনিট বিক্রি হবে ওই ভাগলপুরবাসীর কাছেই। অর্থাৎ একদিকে ব্যাংক থেকে লোন, 1 টাকায় জমি, তার সাথে বিদ্যুৎ উৎপাদন, এবং সেই উৎপাদনের ক্রেতা আবার বিহারের গরিব মানুষ। আপনি জাস্ট এই চক্রটাকে ভেবে দেখুন। এবং এই পুরোটাই হচ্ছে নমো গুরুজি, আমাদের যিনি নন বায়োলজিক্যাল, তার একেবারে আশীর্বাদে। সেই জন্যই মাঝে মাঝে আমার মনে হয় যে কোনটা আসল চেহারা কোনটা নকল চেহারা সেটা বোঝা খুব মুশকিল। বড় সংবাদ মাধ্যম লেখে না। আজকে আমি গতকালকার ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লি সংবাদ দেখছিলাম, সারা কাগজ জুড়ে অন্তত 40টি বিজ্ঞাপন নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে। টাইমস অফ ইন্ডিয়ায় বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন, তাদের হাতে চ্যানেল, TV18 চ্যানেলের তার টোটাল নেটওয়ার্কের মালিক হচ্ছে মুকেশ আম্বানি। তিনিও গুজরাটি, তিনি সরাসরি আদানির বিরুদ্ধে কখনোই যান না, ফলে সেখানেও খবর পাবেন না আপনারা। প্রায় কোনো চ্যানেল বা মেন স্ট্রিম মিডিয়া, খবরের কাগজে কিছু কিছু বেরোয়, কিন্তু কোনো টিভি চ্যানেলে বেরোবে না। এইবার আদানির বিরুদ্ধে যে সাংবাদিকরা এই যে কথাটা বলছে, আমি যেরকম বললাম, মধ্যপ্রদেশে 2019 সালে খনি পেয়েছিল, এখন 3,500 একর জমি কেটে দেবে, হাসদেও জঙ্গল কাটবে, বিহারে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, আসামে হচ্ছে, সারা দেশ জুড়ে হচ্ছে। শুধু তাই নয়, এই মুহূর্তে ভুটান সরকারের সাথে অসম্ভব ভালো সম্পর্ক, কারণ ভুটানেও আদানির হাইড্রো প্রজেক্টের কাজ শুরু হয়েছে এবং ভুটান সরকার এখন ভারত সরকারের খুব বন্ধু। মুশকিল হচ্ছে কি জানেন, আদানির স্বার্থ নাকি ভারতের স্বার্থ, সেই রকমভাবেই রায় দেওয়া হচ্ছে। পরঞ্জয় গুহ ঠাকুরতা বাঙালি সাংবাদিক, আমরা জানি প্রবীর পুরকায়স্থ, তিনি নিউজ ক্লিকের এডিটর, তিনি জেল খেটেছেন দীর্ঘদিন, তিনি বাঙালি। আবির দাশগুপ্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, তার সাথে আরও সাংবাদিক আছেন, তাদের ইন্টারন্যাশনাল ফেম ধুবরাটের আছেন, রবিশ কুমার আছেন, HW নিউজ আছে, অজিত অঞ্জুম আছেন, আরও আছেন, আমার মতো কিছু ইউটিউবার আছেন বা সাংবাদিক যারা বলেন, যদিও তারা এতই কম ধর্তব্যের মধ্যেই পড়েন না। মোটামুটি পরঞ্জয় বাবুর সাথে অনেক দিন ধরে আদানির মামলা চলছে। এইবার ঘটনাচক্রে
এই 6 সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ অনুজ সিংয়ের কোর্টে একতরফাভাবে পরঞ্জয় গো ঠাকুরতা, তার সাথে রবিনার এবং অন্যদের আবির দাশগুপ্ত রায় দিয়ে দেওয়া হলো যে এরা যা লিখেছে তাতে গৌতম আদানি এবং আদানির মানহানি হচ্ছে, এবং সেই মানহানি হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো লেখা যাবে না। অদ্ভুত ব্যাপার, একতরফা, অর্থাৎ প্রতিপক্ষের পরঞ্জয়দের কথা না শুনেই। এরপরে কি হলো, 17ই সেপ্টেম্বর গুরুজির জন্মদিন, 16ই সেপ্টেম্বর রাত্রিবেলা ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো নোটিশ দিয়ে জানিয়ে দিল 138টা ভিডিও ডিলিট করতে হবে, যেগুলো তারা নিজে বলেছে, অথবা বিভিন্ন জায়গায় অজিত অঞ্জুমের আমি দেখছিলাম কোনটা সুব্রমণিয়াম স্বামীর ইন্টারভিউ, কোনটা যশবন্ত সিনহার ইন্টারভিউ, কোনোটা হয়তো সুপ্রিয়া সিনথের ইন্টারভিউ, অর্থাৎ কংগ্রেস বা অন্যদের আদানি সম্পর্কে বক্তব্য, বা কোনোটা প্রেস কনফারেন্স, সেই ভিডিওগুলোও ডিলিট করে দিতে হবে। এই একই জিনিস হয়েছে অন্য ইউটিউবারদের ক্ষেত্রেও, যারা আদানি সংক্রান্ত খবর করছে। এবার হচ্ছে মামলার হিয়ারিং ছিল গতকাল, তারা উচ্চ আদালতে আপিল করেছে, এবং ইন্টারেস্টিং পার্ট ইজ দ্যাট যে পরঞ্জয় দা যেখানে মামলার শুনানি ছিল, সেই ক্ষেত্রে একই দিনকে রাজস্থানের কোটায়, আপনি ভেবে দেখুন, কোটা থেকে 100 কিলোমিটার দূরে বারান বলে একটা জায়গায় আদানি পাওয়ার লিমিটেড এই পরঞ্জয়দের বিরুদ্ধে মামলা করেছিল, একই সাথে হিয়ারিং এর ডেট ছিল, এবং সেখানে যেতে গিয়ে এই 17 তারিখ অর্থাৎ গতকালকে পরঞ্জয়রা দিল্লিতে যেতে পারে। এইবার সিনিয়র সিভিল জজ যে রায় দিয়েছিলেন তার প্রেক্ষাপটে মামলার হিয়ারিং এর পরে নতুন ডিস্ট্রিক্ট জাজ রাকেশ সিং তিনি বলেছেন আজকে, আপনারা যখন ভিডিওটা দেখছেন সকালবেলা, এই মামলার হিয়ারিং হবে। মুশকিল হচ্ছে কি বলেছেন সেটা একটু পড়ে শোনাই। বলেছেন যে এরা যা লিখছে বা বলছে, aligned with the anti-India interest and continuously targeting Adani Enterprise and Adani, অর্থাৎ ভারতের আদানির সম্পর্কে বলা মানে ভারতের বিরুদ্ধে বলা, ভারতের স্বার্থের বিরুদ্ধে বলা, ভারতের উন্নয়নের বিরুদ্ধে বলা। এইটা আদানির লয়ার কোর্টে পেশ করছে, এবং ডিস্ট্রিক্ট জাজ রাকেশ কুমার সিং তিনি বলছেন যে যখন এরা বলেছে যে লয়ার যে আপনি হিয়ারিংটা করুন হুজুর, বলছেন হিয়ারিং 2 দিন বাদেও হতে পারে, 2 দিন যদি খবর না ছাপে তো কি যায় আসে, এটা কি কোনো জীবন মৃত্যুর ব্যাপার? অর্থাৎ আপনারা পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে এই দিল্লির যে আদালতগুলো সেগুলো একেবারে ওয়ান সাইডেড হয়ে গেছে। একেবারে নরেন্দ্র মোদীর সার্টিফিকেট দেখাতে দেব না বিএ পাসের বলে যেভাবে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, বা স্মৃতি ইরানিরটা দেখানো যাবে না দিল্লি হাইকোর্ট রায় দিয়েছিল, ভূভারতে এরকম কোনো আদালত আজ অব্দি অতীতে কখনো রায় দেয়নি। ঠিক সেই পথেই কিন্তু এই দিল্লির আদালতগুলি চলছে, এবং তারা পরিষ্কারভাবে আদালতকে সঙ্গে নিয়ে ভার্চুয়ালি নরেন্দ্র মোদী সরকার আদানিকে রক্ষা করতে নেমে পড়েছে। অর্থাৎ আদানি সংক্রান্ত কোনো আলোচনা কোথাও কিছু করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমরা এই ভিডিওতে যে কথাগুলো বললাম, আপনারা দর্শকরা নিশ্চয়ই মন দিয়ে শুনে বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা জায়গাতেই সাধারণ মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে, জাতীয় সম্পদ ধ্বংস করে, লুণ্ঠন করে, সামান্য টাকার বিনিময়ে পুরোটাই তুলে দেওয়া হচ্ছে গৌতম আদানির হাতে। এবং গৌতম আদানি অ্যাজ ইফ যেন ভারতের সরকারের একটা আলাদা মুখ হিসেবে, যেটা ডন সিনেমার কথা আমি প্রথমে উল্লেখ করেছিলাম, যে গৌতম আদানির স্বার্থ আর ভারতের সরকারের স্বার্থ, নরেন্দ্র মোদী আর গৌতম আদানি দুজনেই যেন সিঙ্গল ফেস, অথবা বলা চলে যে একই মানুষের দুটো মুখ, অথবা একই চরিত্রের দুটো অবস্থান। এই রকম একটা অবস্থায় কিন্তু আজকে ভারত চলে গিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ তাহলে কি করবে, কোথায় যাবে? এই খবর তো যেভাবে গ্যাগ করেছে আদানি সংক্রান্ত খবর দেখানো যাবে না, বলা যাবে না। আমি তাও সাহস সঞ্চয় করে কিছু বলছি, জানি না আগামী দিন কি হবে। তাহলে মানুষ জানবে কোত্থেকে? জানবে না। আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি অন্ধভক্ত হন, আপনারা যদি মোদির সমস্ত কাজকে চোখ বুজে এন্ডোর্স করে দেন,
আপনারা যদি মনে করেন গৌতম আদানির স্বার্থই ভারতের স্বার্থ, তাহলে এইরকমই হবে। আর আপনারা যদি মনে করেন না, গৌতম আদানি একজন ক্রনিক ক্যাপিটালিস্ট, ধান্দা পুঁজির সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে আমেরিকান আদালতে মামলা চলছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা চলছে, এবং খুব সহজ পথে সে বড়লোক হয়নি, সরকারি ঋণ নিচ্ছে। আমি তো আপনাদের বললাম যে এই মুহূর্তে গৌতম আদানির এই পাওয়ার প্ল্যান্টগুলোকে রূপায়িত করতে 40,000 কোটি টাকা ব্যাংক লোন বা সরকারি লোনের প্রয়োজন, এবং সেই অন প্রসেস নিয়ে। তাহলে গৌতম আদানি করছেটা কি? সরকারের টাকা, সরকারিভাবে সাহায্যকৃত জমি, এবং সেইটা নিয়ে রিপোর্টিং করলে সরকারের বাধা দেওয়া। অর্থাৎ আমার শেষ প্রশ্নের ওই জায়গাতেই এলাম, তাহলে গৌতম আদানি আর নরেন্দ্র মোদী কি একই ব্যক্তি? ভাবুন, এই বিষয়টা কিন্তু ভাবনার বিষয়। এই বিষয়টি যদি না ভাবেন, তাহলে আজকের অবস্থা থেকে মুক্তি পাবো না। ক্রমেই আমার আপনার সম্পদ, দেশের সম্পদ, যা তিল তিল করে স্বাধীনোত্তর যুগে গড়ে তোলা হয়েছিল, এই পুরোটাই এই বৃহৎ ক্রনি ক্যাপিটাল পুঁজির হাতে চলে যাবে। আমার আপনার সম্পত্তি, দেশটা বেদখল হয়ে যাবে। সরকারি সম্পত্তি পুরোপুরি বেসরকারি মালিক তার পকেটে পুরবে, আমার আপনার জমা করা ব্যাংকের টাকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হয়, বেশি বেশি মানুষ দেখতে থাকে। বন্ধুদের বলুন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল দেখতে, যাতে সঠিক খবরটি সঠিকভাবে জানতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।